আসসালামু আলাইকুম। আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস যদিও সন্ধ্যা, তৃতীয় পর্ব। ইমন কোনো কথা বলল না, চুপ করেই রইল। শওকত তাকিয়ে দেখল ছেলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে কিছু বলল না। রেবেকা সারাদিন ছেলের টেলিফোনের জন্য অপেক্ষা করছে। ইমন টেলিফোন করেনি। রেবেকা খোঁজ নিয়েছে ইমনকে তার বাবা বাসা থেকে নিয়ে গেছে সকাল 10:30টায়। এখন বাজে সন্ধ্যা 7টা। এর মধ্যে টেলিফোন আসেনি। মোবাইল টেলিফোনে টেলিফোন করার কায়দা কানুন তাকে খুব ভালো করে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমন কোনো বোকা ছেলে না যে ভুলে যাবে। তাকে বরাবর বলা হয়েছে বাবা যে বাসায় থাকে সেখানে পৌঁছানোর পরেই যেন টেলিফোন করা হয়। ইমন তা করেনি। রেবেকা যা করতে পারে তা হলো ছেলের টেলিফোনে অপেক্ষা না করে নিজেই কাজটা করা। সেই ইচ্ছাও হচ্ছে না। তার খুবই চিন্তা লাগছে। ছেলেকে নিয়ে চিন্তা না, ছেলে কেন টেলিফোন করে নাই তা নিয়ে চিন্তা। ইমনের টেলিফোন এলো রাত 8টায়। সারাদিনে সে কোন টেলিফোন করেনি। এই নিয়ে রেবেকা কোনো কথা বলল না, যেন কিছুই হয়নি। সেরকম গলায় স্বরে করে বলল, কেমন আছো ইমন? ইমন বলল, ভালো। ফান হচ্ছে? কি ফান হচ্ছে বলো তো? ইমন জবাব দিল না। রেবেকা বলল, সারাদিন কি করলে সেটা বলো। ইমন এই প্রশ্নেরও জবাব দিল না। রেবেকা শঙ্কিত বোধ করছিলেন। ছেলে যদি হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে সে আর মুখ খুলবে না। সামনে থাকলে তাকে ভুলিয়ে ভালিয়ে আবার কথা বলা শুরু করা যেত। এখন সে সামনেও নেই। রেবেকা ছেলের কথা শুরু করার জন্য বললেন, ইমন, তুমি কি তোমার বাবাকে চাইনিজ লণ্ঠনটা দিয়েছ? ইমন বলল, কিছুক্ষণ আগে দিয়েছি। দিতে এত দেরি হলো কেন? রিক্সা থেকে নেমে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। আমি আরেকটা নতুন বানিয়ে কিছুক্ষণ আগে দিয়েছি। সারাদিন বসে বসে চাইনিজ লণ্ঠন বানালে? বাবা রঙিন কাগজ কিনে আনলো, গাম কিনে আনলো, মোমবাতি আনলো। সারাদিন লণ্ঠন বানানো নিয়ে ব্যস্ত ছিলে বলে আমাকে ফোন করতে পারেনি, তাই না? হ্যাঁ। তোমার বাবা কি লণ্ঠন দেখে খুশি হয়েছে? সে এখন কোথায়, কি করছে? বাবা এখন আরেকটা লণ্ঠন বানাচ্ছে। তাই নাকি? আমি তো 3টা রং ব্যবহার করেছি, লাল, সবুজ আর হলুদ। বাবা বলেছে 3টা রং ব্যবহার না করে একটা রঙের অনেকগুলি শেড ব্যবহার করে বানালে খুব সুন্দর হবে। যেমন যেমন ধরো সবুজ রং। বাবা এখন সবুজ রঙের 5টা শেড দিয়ে বানাচ্ছে। সবুজ রঙের 5টা শেড তুমি পাবে কোথায়? বাজারে তো একটাই সবুজ রঙের কাগজ পাওয়া যায়। সবুজ রঙের 5টা শেড বাবা রংগুলো বানিয়েছে। ও আচ্ছা, তোমার বাবা তো একজন পেইন্টার, আমি ভুলেই গিয়েছিলাম। ইমন বলল, মা আমি এখন রাখি, বাবাকে সাহায্য করতে হবে। বাই। রেবেকা কিছু বলার আগেই ইমন ফোন রেখে দিল। খুব জরুরি প্রশ্ন রেবেকার করা হলো না। আজ দুপুরে সে কি খেয়েছে? খাবারটা কি ঘরে তৈরি হয়েছে না বাইরে থেকে এসেছে? শওকত খুব মন দিয়েই চাইনিজ লণ্ঠন বানাচ্ছে। ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন শুধু ফ্রেমে সবুজ রঙের কাগজগুলো বসানো। ইমন আগ্রহ নিয়ে বাবার কাজ দেখছে। সে হাঁটু গেড়ে বাবার সামনে বসে আছে। তার হাতে আইকা গামের কৌটা। তার কাজ হচ্ছে কাগজে আইকা গাম লাগিয়ে দেওয়া। ইমন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? সবুজ রঙের উপরে লাল রঙের একটা ফিগার আঁকবো। সবুজ রঙের মধ্যে লাল খুব ভালো ফোটে। আমি কি করব শোনো, যেখানে গাঢ় সবুজ রঙের কাগজ সেখানে ফিগারটা আঁকবো হালকা লাল রঙে। আবার সেখানে হালকা সবুজ রং ব্যবহার করেছি, যেখানে ফিগার আঁকা হবে গাঢ় লাল রঙে। এতে কি হবে জানো? কি হবে? লাল রঙের
ইন্টেন্সিটি সমান মনে হবে, ফিগারটা 3 ডাইমেনশনাল হয়ে যাবে। লণ্ঠন জ্বালালে মনে হবে ফিগারটা লণ্ঠন থেকে বাইরে চলে এসেছে। সত্য, আমার এরকম মনে হচ্ছে। শেষ না হলে বুঝতে পারবো না। কখন শেষ হবে বুঝতে পারছি না, সময় লাগবে। আমি কিন্তু জেগে থাকবো। আচ্ছা ইমন, তুমি কি চা বানাতে পারো? না। এসো তোমাকে চা বানানো শিখিয়ে দেই। এখন তোমার কাজ হবে মাঝে মাঝে চা বানিয়ে আমাকে খাওয়ানো। পারবে না? পারবো। আমি মিল্কশেক বানাতে পারি। মিল্কশেকের মতো জটিল বস্তু যে বানাতে পারে, চা বানানো তার কাছে কিছুই না। চা বানানো তার কাছে লেন্টিল রাইস। লেন্টিল রাইস মানে কি? লেন্টিল রাইস মানে হলো ডাল ভাত। এটা একটা বাংলা বাগধারা, যার অর্থ খুবই সহজ সহজ কাজ। খুবই সহজ কাজের ইংরেজি বাগধারা কি? ইমন বলল, এ পিস অফ কেক। জীবনের প্রথম চা ইমন বানালো রাত 9টায়। তার কাছে মনে হলো প্রথম কাপ চা বানিয়ে সে হঠাৎ অনেকখানি বড় হয়ে গেছে। সরকার চায়ে চুমুক দিয়ে বলল, প্রথম প্রচেষ্টা হিসেবে চলে, তবে তেমন ভালো হয়নি। দুধ বেশি হয়েছে, চিনিও বেশি হয়েছে। আমার ধারণা পরের বার থেকে ঠিক হয়ে যাবে। ইমন লক্ষ্য করলো তার বাবার সঙ্গে তার মায়ের একটা বড় ধরনের অমিল আছে। ইমনের বানানো প্রথম চা যতই খারাপই হোক, মা চুমুক দিয়েই বলতো, অসাধারণ হয়েছে। আমি আমার জীবনে এত ভালো চা খাইনি। বাবা সেরকম বলেনি। তার অর্থ হলো, বাবা যখন বলবে চা ভালো হয়েছে, তখন ধরে নিতে হবে চা ভালো হয়েছে। ইমন আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন বাবা আবার চা খেতে চাইবে, সে বানাবে। এবারে চায়ে দুধ এবং চিনি কম দিতে হবে। চাইনিজ লণ্ঠনে নির্মাণ থেকে ইমনের আগ্রহ এখন অনেক কমে গেছে। এখন তার আগ্রহ চা বানানোতে। অন্য একটি পরিচ্ছেদ। আনিকা চিন্তাই করতে পারেনি আজও তার অফিসে পৌঁছাতে দেরি হবে। অন্যদিকে চেয়ে 10 মিনিট আগে সে ঘর থেকে বের হয়েছে। সেই হিসাব ধরলে 15 মিনিট আগে অফিসে পৌঁছানোর কথা, অথচ এলিফ্যান্ট রোডে জ্যামে সে 40 মিনিট ধরে আটকা পড়ে আছে। জ্যামের কারণ, রাস্তায় মাঝখানে নষ্ট হয়ে পড়ে আছে একটি ট্রাক। ট্রাকের পাশের খালি জায়গাটা দিয়ে একসঙ্গে দুটো গাড়ি ঢুকতে গিয়ে গিট্টু লেগে গেছে। কেউ নড়তে পারছে না, কারো তেমন মাথা ব্যথাও নেই। সবাই গা চিরে অপেক্ষা করছে। কিছু একটা হবে। কখন হবে, কিভাবে হবে সেটা নিয়ে কারো কোনো টেনশন দেখা যাচ্ছে না। ফ্লাক্সে করে এক ছেলে রং চা বিক্রি করছে। অনেকেই আগ্রহ করে সেই চা খাচ্ছে। ছেলেটা আনিকার কাছে এসে বলল, আফা, চা খাইবেন? আনিকা বলল, যা ভাগ, থাপ্পড় খাবি? আনিকা ভেবেই পাচ্ছে না ফট করে থাপ্পড় দেওয়ার কথাটা সে কেন বলল। তার মেজাজ কি এতটাই খারাপ হয়েছে? প্রতি সপ্তাহে তার 2-3 দিন লেট হচ্ছে, অন্যদেরও লেট হচ্ছে। অন্যদেরটা কারোর চোখে পড়ছে না, তারই চোখে পড়ছে। সেকশন অফিসার সিদ্দিক সাহেব গতকাল খুব ভালো মানুষের মতো তার ঘরে এসে বললেন, মিস আনিকা, আপনি কি 200-250 টাকা খরচ করতে পারবেন? আনিকা তনস্থ হয়ে বলল, কোন ব্যাপারে স্যার? একটা দেয়াল ঘড়ি কিনে আপনার শোবার ঘরে টানিয়ে রাখবো। আজকাল দেয়াল ঘড়ি সস্তা হয়ে গেছে, 200-250 টাকায় ভালো ঘড়ি পাওয়া যায়। আমার ধারণা আপনার বাসায় কোনো দেয়াল ঘড়ি নেই। অপমানের আনিকার চোখে পানি চলে যাচ্ছিল। সে অনেক কষ্ট চোখের পানি আটকে রেখে বলল, এইবার বেতন পেয়ে একটা ভালো ঘড়ি কিনবো স্যার। জ্যাম বোধহয় ছুটছে। সব গাড়ি একসঙ্গে চলা শুরু করেছে। এতক্ষণ কারো কোনো ব্যস্ততা ছিল না, এখন ব্যস্ততা সীমা নেই। কি কার আগে যাবে যেন অলিম্পিকের দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ফার্স্ট হয়ে সোনা জিততে হবে। 1 ঘন্টা 22 মিনিট লেট করে আনিকা অফিসে পৌঁছালো। সিদ্দিক সাহেব আজ কি বলবে কি জানে।
আজ হয়তো বলবে, মিস আনিকা, আপনাকে অফিসে খরচে একটা ঘড়ি কিনে দেই। শান্ত গলায় কঠিন অপমানের কথা একটা মানুষ কি করে বলে কে জানে। আনিকার ইচ্ছা করছে অফিসে না ঢুকে বাসায় চলে যেতে। পরপর 3 দিন বাসায় কাটিয়ে অফিসে হাজির হবে। যার যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা করে তা করা যায় না। মানুষ চলে অনিচ্ছার পথে, তাকে বাধ্য হয়ে চলতে হয়। আনিকা তার ঘরে ঢুকলো। তার ঘরে সে একা, আরেকজন সিনিয়র কলিগ আছেন। তার ঘরে সে একা না, আরেকজন সিনিয়র কলিগ আছেন, জাহানারা। অফিসে তার নাম পান আপা। তিনি সারাক্ষণ পান খান। শুধু যে তিনি পান খান তা না, অন্যদেরও খাওয়ানোর চেষ্টা করেন। ময়মনসিংহের মিকচার চর্তা, মহেশখালীর পান। জাহানারা আনিকাকে দেখে কেমন যেন অন্যরকম চোখে তাকালো। আনিকা বুক ছ্যাদ করে উঠল। আজ মনে হয় বড় কোনো ঘটনা ঘটেছে। আনিকা বলল, আপা কেমন আছেন? আজ দেরি হয়ে গেল, কেউ কি আমার খোঁজ করছিল? জাহানারা শুকনো গলায় বলল, বড় সাহেব 2বার এসে খোঁজ করেছেন, তোমাকে দেখা করতে বলেছেন। আনিকা ঢোক গিলল। আজ ভালো যন্ত্রণা হবে। এখনো সময় আছে, চেয়ারে না বসে ঘর থেকে বের হয়ে গেলেই হয়। 3 দিন বাসায় শুয়ে বসে থাকবে, বেইলি রোডে নাটক পাড়ায় নাটক দেখবে, ফুচকা খাবে। একদিন যাবে শওকতের বাসায়। শওকত তার ছেলেকে নিয়ে কি আহ্লাদি করছে দেখবে। ছেলের জন্মদিনে শওকত কি তাকে ডাকবে? মনে হচ্ছে ডাকবে না। ডাকুক বা না ডাকুক, জন্মদিনে একটা উপহার তো কিনতে হবে। ছেলেদের উপহার কেনার যন্ত্রণা আছে। একটা দিন লাগবে উপহার বেচে বের করতে। যত কিছুই সে ভাবুক, শেষ পর্যন্ত বড় সাহেবের কামরায় তাকে ঢুকতেই হবে। সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতা সে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি। সিদ্দিক সাহেব আনিকাকে দেখে বললেন, ও আচ্ছা, আপনি এসেছেন, বসুন বসুন। আনিকা বসলো। সিদ্দিক সাহেব তার সামনের খবরের কাগজ ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আজকের কাগজ দেখেছেন? জোকস কর্নারে মজার একটা জোকস ছাপা হয়েছে। টিচার ছাত্রকে জিজ্ঞাসা করছে, ঘোড়া এবং হাতি, এদের পার্থক্য কি? ছাত্র বলেছে, ঘোড়ার লেজ পেছনে থাকে, হাতির লেজ সামনে থাকে। হা হা হা। এইসব জোকস এরা কোথায় পায় কে জানে। আনিকা অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছেন। তার আচার আচরণে কোনো মানে সে বুঝতে পারছে না। মিস আনিকা, জি স্যার। আপনার কি রাশি বলুন তো? তুলা রাশি, লিব্রা। আজকের দিনে আপনার রাশিফল কি বলছে দেখি। তুলা রাশি, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের যন্ত্রণা থেকে দূরে থাকুন, দূরপাল্লার ভ্রমণে বের হবেন না, চাকরি ও ব্যবসার আর্থিক গোলযোগের সম্ভাবনা। আপনি কি রাশিফলে বিশ্বাস করেন? অনেকে বলল, আমিও বিশ্বাস করি না, অবিশ্বাসও করি না। সিদ্দিক সাহেব হাসি মুখে বললেন, আমিও বিশ্বাস করি না, তবে আমার বেলায় খুব মিলে। আমি পত্রিকা খুলে প্রথমে পড়ি রাশিফল, তারপরে পড়ি জোকস, তারপর ফ্রন্ট পেজ যে যাই। আনিকা বুঝতে পারছেন না এই মানুষটার সমস্যা কি। হড়বড় করে এত কথা যে কেন বলছে? কোনো একটা ঘটনা অবশ্যই ঘটেছে। ঘটনাটা কি? মিস আনিকা, জি স্যার, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ এবং সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। চা খাবেন? জি না স্যার, চা খাবো না। সারপ্রাইজটা কি? আপনার প্রমোশন হয়েছে। আমাদের চাকরিতে প্রমোশন তো রেয়ার ঘটনা। 10 বছর 12 বছর একই পোস্টে ঘটর করেও কিছু হয় না। আপনার ভাগ্য খুবই ভালো, কনগ্রাচুলেশনস। আনিকা হতভম্ব হয়ে গেল। তার প্রমোশন হয়েছে? তার মানে সে এখন সিদ্দিক সাহেবের র্যাঙ্কের একজন। অফিসের গাড়ি তাকে দিয়ে আসবে। অফিসের কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ তার নিজের আলাদা একটা ঘর হবে। ঘরের সামনে
টুলের উপর পিয়ন বসে থাকবে। মিস আনিকা। জি স্যার। আপনি কি খুশি হয়েছেন? অবশ্যই খুশি হয়েছি। খুশি হোক না কেন, এটা আমার কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে থাকবে কেন? আপনি দু একটা সেকশনাল পরীক্ষাতেও খুব ভালো করেছেন। আপনি কাজ ও কর্মঠে অনেক স্মার্ট। আপনার রেকর্ডস তো খুবই ভালো। আমাদের মিষ্টি কবে খাওয়াবেন? আজই খাও। আজকের দিনটা ছুটি নিয়ে বাসায় যান, আত্মীয়-স্বজনদের সুসংবাদটা দিন। হানিকা চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হলো। এই আনন্দের খবরটা প্রথমেই শওকতকে দিতে ইচ্ছা করছে। সে কি মিষ্টি নিয়ে শওকতের বাসায় যাবে? শওকত যখন বলবে মিষ্টি কিসের, সে বলবে আমার বিয়ে ঠিক হয়েছে। তার মিষ্টি। আমার চাচা শ্বশুর আমাকে দেখতে এসেছিলেন, তার মিষ্টি। শওকতের বাসায় যাওয়া যাবে না। মিতুর শ্বশুর বাড়িতে অবশ্যই যাওয়া যায়। মিতুর বরের জন্য একটা পাঞ্জাবি, একটা প্যান্ট, মিষ্টি, এক প্যাকেট মিষ্টি। হানিকা নিজের ঘরে ঢুকলো। জাহানারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি লজ্জার ব্যাপার, দীর্ঘদিনের সহকর্মী আজ তাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। হানিকা লজ্জা লাগছে, আবার খুব ভালোও লাগছে। চোখে পানি এসে যাচ্ছে। আজ ছুটি নেওয়াই ভালো। প্রমোশন পেয়ে একজন একটু পর পর আনন্দ কাটছে। এই দৃশ্য দেখে সবাই আড়ালে হাসাহাসি করবে। সে এখন একজন ক্লাস 1 গ্যাজেটেড অফিসার। তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করার সুযোগ সে দেবে না। প্রমোশনের খবর মনে হয় সবাই জেনে গেছে। অফিস থেকে বের হতেই কার্পুলের এক ড্রাইভার ছুটে এসে বলল, আপা কোথায় যাবেন? আনিকা বলল, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাব। ড্রাইভার বলল, একটু দাঁড়ান আপা, আমি গাড়ি নিয়ে আসি। আনিকা বুঝতে পারছে না তার কি করা উচিত। না না, গাড়ি লাগবে না। এই বলে সে কি হাঁটতে শুরু করবে, নাকি বলবে আমাকে একটা রিক্সা ডেকে দিন, তাতেই হবে। আনিকা তার অফিসের গাড়িতে বসে আছে। কি বিস্ময়কর ব্যাপার, কোন বিস্ময়ী মানুষ একটা একা নিতে পারে না। আনিকা এমনই কপাল, তার জীবনে সমস্ত বিস্ময়কর ঘটনা সে আর কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে। কত নাটকীয় ঘটনা মানুষের জীবনে ঘটে, এমন কি হতে পারে না হঠাৎ তার চোখে পড়বে রাস্তার এক মাথায় শওকত দাঁড়িয়ে সিগারেট টানছে। এই জায়গায় সে তাদের গাড়ি জ্যামে আটকে পড়ল। গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে আনিকা ডাকলো। শওকত অবাক হয়ে কাছে এসে বলল, সরকারি গাড়ি দেখছি, তুমি গাড়ি পাও জানতাম না তো। আনিকা তখন অবহেলিত ভঙ্গিতে বলবে, আগে পেতাম না, এখন প্রমোশন হয়েছে, এখন পাচ্ছি। প্রমোশন আবার কবে হলো? বাদ দাও তো, প্রমোশন কবে হলো সেই আলাপ এখন করতে ইচ্ছা করছে না। তুমি সিগারেট ফেলে গাড়িতে উঠে আসো। আনিকা ছোট্ট করে নিঃশ্বাস ফেললো। গাড়িতে উঠে আসতে বলাটা মনে হয় ঠিক হবে না। সরকারি গাড়িতে বাইরের লোক তোলার নিয়ম নিশ্চয়ই নাই। ড্রাইভার বলল, আপা আপনার বাসা কোন দিকে? আনিকা বলল, বাসায় যাব না, আপনি একটা কাজ করেন, আমাকে নিউ মার্কেটের গেটে নামিয়ে দিয়ে চলে যান। আমি কয়েকটা ওষুধ কিনবো। আমি অপেক্ষা করি। আমাকে অপেক্ষা করতে হবে না। আপনাকে অপেক্ষা করতে হবে না। আমাকে নামিয়ে দিয়ে আপনি চলে যাবেন, আমার দেরি হবে। প্রথমেই আনিকা কয়েকটা গানের ক্যাসেট কিনলো। তার মধ্যে নজরুল গীতির একটা ক্যাসেট আছে। সেখানে মদিনাবাসীর প্রেমে ধর হাত মম গানটা আছে। ক্যাসেটগুলি কেনার পরপরই মনে হলো শুধু শুধু টাকাগুলি নষ্ট করছে। তাদের বাসায় ক্যাসেট শোনার কোনো যন্ত্র নেই। আনিকার সামান্য মন খারাপ হলো। অকারণে টাকা নষ্ট করতে তার মায়া লাগে। সে বেশ কৃপণ একটা মেয়ে। আজকের শুভ দিনটা মনে রাখার জন্য শওকতের জন্য কিছু কেনা দরকার। দামি কিছু না, 200-250 টাকার মধ্যে কিছু একটা শার্ট কেনা যেতে পারে। আজকাল কাপড় চোপড় সস্তা হয়েছে, 200-250 টাকায় ভালো শার্ট পাওয়া যায়। অনেক ঘোরাঘুরির পর একটা শার্ট আনিকার পছন্দ হলো। দাম 350 টাকা। ফিক্সড প্রাইজের দোকান, 1 টাকাও কমাবে না। 300 টাকায় শার্টটা কেনার সে অনেক চেষ্টা করলো, দোকানদার রাজি হলো না। আনিকা ঠিক করলো শওকতকে কিছু না দিতে
না দিলে তার ছেলের জন্য উপহার কিনবে। শওকতের জন্য শার্টের বাজেট ছিল 250 টাকা, তার সঙ্গে আরো 250 যোগ করে 500 টাকা হবে। 500 টাকার মধ্যে কিছু। সে ছেলে আমেরিকার মতো জায়গায় বড় হয়েছে, তাকে নিশ্চয়ই 100-150 টাকায় খেলনা দেওয়া যাবে না। আনিকা অনেকগুলো দোকানে ঘুরলো, কোনো কিছুই মনে ধরছে না। একটা কচ্ছপ শুধু পছন্দ হয়েছে। কচ্ছপটা সারাক্ষণ শুধু মাথা দোলায়। রং বেরঙের কচ্ছপ কোনো কারণ ছাড়াই মাথা দোলাচ্ছে। দেখতে মজা লাগছে। কচ্ছপটা দাম মাত্র 125 টাকা। এত কম দামি জিনিস বিদেশি ছেলেকে উপহার দেওয়া ঠিক না। আরো ভালো কিছু দিতে হবে। জিনিসটা দেখতে সুন্দর হবে, দাম 500 টাকার মধ্যে থাকবে। দুপুর 2:25 হানিকা নিউ মার্কেট থেকে বের হলো। তার হাতে কচ্ছপ। 125 টাকা দামের কচ্ছপ তাকে দোকানি দিয়েছে 90 টাকায়। নিউ মার্কেটের গেট থেকে বের হবার পরপরই একটা ইয়েলো ক্যাব এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। ড্রাইভার মুখ বের করে বলল, আপা আমাকে চিনেছেন? আনিকা বলল, হ্যাঁ চিনেছি। কেমন আছেন আপা? ভালো। কোথায় যাবেন? উঠেন, গাড়িতে উঠেন। কোনো কথা না বলে আনিকা গাড়িতে উঠলো। ড্রাইভার বলল, বাসায় যাবেন নাকি ওই দিনের মতো কিছুক্ষণ ঘুরবেন? আনিকা বলল, আপনার গাড়িতে কি এসি আছে? এসি থাকলে কিছুক্ষণ ঘুরবো। এসি আছে, নতুন গ্যাস ভরছি, ভালো ঠান্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গাড়ির মধ্যে মাঘ মাস। গাড়িতে ক্যাসেট প্লেয়ার আছে? ক্যাসেট প্লেয়ার থাকলে গান শুনবো। আমি ক্যাসেট কিনে এনেছি, ক্যাসেট প্লেয়ার নষ্ট। ঠিক করবো বলে ঠিক করা হয় না। ট্যাক্সি ক্যাবে সবাই এসি চায়, কেউ গান শুনতে চায় না। ট্যাক্সি ক্যাবে উঠে গান শুনবে তো সুখী মানুষ বাংলাদেশে নাই। বিলেত আমেরিকায় থাকলে থাকতে পারে। আপনি কথা কম বলে গাড়ি চালান, আপনি কথা বেশি বলেন। ড্রাইভার বলল, একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, তারপর আমি কিছু জিজ্ঞাসা করব না। ফাঁকা রাস্তায় যতক্ষণ বলেন ঘুরবো। আনিকা বলল, কথাটা কি? ওনার সঙ্গে কি পরে দেখা হয়েছে? কার সঙ্গে দেখা হয়েছে? ওই যে ভদ্রলোক যাকে বিয়ে করতে গেলেন, কাজী অফিসের সামনে থেকে ওই লোক ছুটে গেল। আমার পরিবারকে ঘটনাটা বলেছিলাম, সে মনে খুবই কষ্ট পেয়েছে। আপনি অনেক কথা বলে ফেলেছেন, আর কথা বলবেন না। জি আচ্ছা। আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, ক্লাস 2-তে পড়ে। মেয়েটার নাম কি? উজ্জ্বলা। উজ্জ্বলা আবার কেমন নাম? মেয়ের গায়ের রং উজ্জ্বল, এই জন্য তার মা শখ করে নাম রেখেছে উজ্জ্বলা। ভালো নাম, মোহাম্মদ উজ্জ্বলা বেগম। আনিকা হাত ধরে রাখা কচ্ছপটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিয়ে দিতে বলল, এই কচ্ছপটা রাখুন, উজ্জ্বলাকে দেবেন, আমার উপহার। আর শুনুন, এখন থেকে কোনো কথা বলবেন না, মুখ বন্ধ করে গাড়ি চালাবেন। একটা শব্দ যদি বলেন আমি গাড়ি থেকে নেমে যাব। শব্দ বলতে হবে না, গলা খাকাকে দিলেও নেমে যাব। গাড়ির এসি সত্যিই ভালো। আনিকা, এত শীত শীত লাগছে, একটা পাতলা সুতির চাদর থাকলে ভালো হতো। সারা গায়ে চাদর জড়িয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা। গাড়ির ক্যাসেট প্লেয়ারটা ভালো থাকলে গান শোনা যেত। মদিনাবাসীর প্রেমে ধর হাত মম, হাত প্রেমে ধরতে হয়, অপ্রেমে হাত ধরা যায় না। সে যে শওকতের হাত ধরে আছে, সেই হাত কি প্রেমে ধরে আছে না অপ্রেমে ধরে আছে? ইদানিং তার খুব ঘন ঘন মনে হচ্ছে শওকত নামের মানুষটার প্রতি তার কোনো প্রেম নেই, যা আছে তা অন্য কিছু। এই জন্য কিছুটা কি তা সে জানে না। খুব বুদ্ধিমান কোনো মানুষের সঙ্গে যদি পরিচয় থাকতো তাকে জিজ্ঞাসা করত। মিশির আলীর মতো বুদ্ধিমান কেউ যদি একটা দুটা প্রশ্ন করে এসব জেনে ফেলতেন, কিংবা তাকে প্রশ্নই করতে হতো না, তিনি চোখ দিকে তাকলেই বলে ফেলতেন। আনিকা পা উঠিয়ে গাড়ির সিটে হেলান দিয়ে গুটিসুটি
মেরে বসলো, চোখ বন্ধ করলো। এখন কেন জানি তার মনে হচ্ছে গাড়িতে গান বাজছে। এটা মন্দ না, গান হচ্ছে কল্পনায়। কল্পনায় গান শুনতে শুনতে মিসির আলি সাহেবের সঙ্গে কথা বলা যায়। দেখা যেতে পারে এই বৃদ্ধ তার সমস্যার সমাধান করতে পারে কিনা। সে কি জন্য শওকত নামের মানুষটার সঙ্গে ঝুলে আছে। মিসির আলি প্রশ্ন করছেন, সে জবাব দিচ্ছেন। প্রশ্ন, ওনার সঙ্গে তোমার কতদিনের পরিচয়? উত্তর, অনেক দিনের। প্রশ্ন, শোনো আনিকা, তুমি এক দুই শব্দে প্রশ্নের জবাব দেবে না। এই দুই শব্দের জবাব দিতে হয় পুলিশের কাছে। আমি পুলিশ না। আমার প্রশ্নের জবাব বিস্তারিত দেবে। সেই বিস্তারিত জবাব থেকে অনেক কিছু বের হয়ে আসবে। এখন বলো, শওকত নামে মানুষের সঙ্গে তোমার কতদিনের পরিচয় এবং কিভাবে পরিচয়? তো উত্তর, আমার বড় ভাই এবং উনি একই ক্লাসে পড়তেন। দুজনের মধ্যেই খুবই বন্ধুত্ব ছিল। তারা দুজন একসঙ্গে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। উনি ভাইয়ার সঙ্গে দেখা করতে আসতেন। আমি 5 বছর বয়স থেকেই তাকে চিনি। ওনার বিষয়ে আপনাকে একটা মজার কথা বলি। 5 বছর বয়স থেকেই তাকে আমি নাম ধরে ডাকতাম। ভাইয়া তাকে ডাকতো শওকত, আমিও ডাকতাম শওকত। হয়তো কোনো একদিন উনি বাসায় এসেছেন, আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া শওকত এসেছে। ভাইয়া আমাকে বকাবকি করতো, বলতো নাম ধরে ডাকছিস কেন? আমি বলতাম, তুমিও তো নাম ধরে ডাকো। একটু বড় হবার পর আমি শওকত ভাইয়া ডাকা শুরু করার চেষ্টা করি, তখন উনি বললেন, বাচ্চা একটা মেয়ে আমাকে নাম ধরে ডাকে, আমার খুব মজা লাগে, তুমি আমাকে নাম ধরেই ডাকবে। প্রশ্ন, তোমার বড় ভাইয়ের প্রসঙ্গ বলো। উত্তর, উনি আমার আপন ভাই ছিলেন না, উনি ছিলেন আমার সৎ ভাই। ওনার মার মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। ভাইয়া আমাকে খুব আদর করতেন। আমার ভাই আমাকে যে আদর করতেন, পৃথিবীর কোনো ভাই তার বোনকে এত আদর কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। প্রশ্ন, উনি মারা গেছেন? উত্তর, জি, উনি মারা গেছেন, আমি তখন 7-এ পড়ি। প্রশ্ন, তোমার ভাই কিভাবে মারা গেছেন? উত্তর, সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি না। প্রশ্ন, অপঘাতে মারা গেছেন? উত্তর, হ্যাঁ, অপঘাতে মারা গেছেন। ঘুমের ওষুধ খেয়েছিলেন। আমার বাবা মা দুজনই ভাইয়াকে খুব যন্ত্রণা দিতেন, সারাক্ষণ বকাবকি, সারাক্ষণ রাগারাগি। ভাইয়ার আর্ট কলেজে ভর্তি হওয়া বাবা কিছুতেই মেনে নিতে পারেননি। বাবা বলতেন, সব বখাটেরা আর্ট কলেজে পড়তে চায়। এটার নাম আর্ট কলেজ না, এটার নাম হলো বখাটে কলেজ। বাবা তার কলেজে পড়ার খরচ দেওয়া বন্ধ করে দিলেন। তখন শওকত তার কলেজে বেতন দিত, রং তুলি কিনে দিত। শওকতের অবস্থা তো ভালো ছিল না, তারপরও খুব কষ্ট হতো। শেষে ভাইয়া কলেজ ছেড়ে দিল, দিনরাত বসে বসে থাকতো। তখন তার মধ্যে সামান্য মাথা খারাপের লক্ষণ দেখা দিল। রাত জেগে ছবি আঁকতো, ছবির মানুষগুলোর সঙ্গে বিড়বিড় করে কথা বলতো। প্রশ্ন, কি কথা? উত্তর, কি কথা বলতো আমার মনে নেই। সারা রাত জেগে জেগে ছবি আঁকতো আর কথা বলতো, এইটা মনে আছে। তারপর একদিন বাবাকে লম্বা একটা চিঠি লিখে এসে ঘুমের ওষুধ খেয়ে মরে গেল। প্রশ্ন, সেই চিঠিতে কি লেখা? কি লেখা আমি বলতে পারবো না। বাবা সেই চিঠি কাউকে পড়তে দেননি। মিসির আলি সাহেব শুনুন, আমি কিন্তু ভালো মেয়ে না, আমি খুব খারাপ মেয়ে। আমি কতটা খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। ভাইয়ার মৃত্যুর পর আমি ঠিক করেছিলাম দোকান থেকে ইঁদুর মারার বিষ কিনে এনে চিনি দিয়ে শরবত বানিয়ে বাবা মা দুইজনকেই খাওয়াবো। শুধু যে চিন্তা করেছিলাম তা না, বিষ কেনার জন্য ঘর থেকে বেরো হয়েছিলাম। শুনুন, আমি এখন ঘুমিয়ে পড়ব, ঘুম ঘুম পাচ্ছে। যতটুকু শুনেছেন সেখান থেকে অ্যানালাইসিস করে কিছু বলতে পারবেন? মিসির আলি, পারবো। শওকত নামে মানুষটির প্রতি তোমার কোনো প্রেম নেই, তুমি তার হাত ধরেছ অপ্রেমে। তোমার ভাইয়ার প্রতি তোমার যে প্রচণ্ড আবেগ এবং ভালোবাসা ছিল, সেই আবেগ আর ভালোবাসাই তোমার ভাইয়ার বন্ধু
বন্ধুর দিকে ছড়িয়ে দিয়েছ। বাবার মৃত্যুর পর মানুষজন ব্যস্ত হয়ে হয়ে পড়ে ফাদার ফিগার খোঁজার জন্য, তুমি ব্যস্ত হয়ে ব্রাদার ফিগারের জন্য। উত্তর: আপনি কিছুই জানেন না। শওকত যেদিন বিয়ে করলেন সেদিন সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমি কোনো কিছু মুখে দেইনি। রাত 11টার সময় আমি এক গ্লাস পানি খাই, আর তার সঙ্গে 9টা ঘুমের ওষুধ খাই। ভাইয়া যে ওষুধগুলো খেয়েছিল সেই ওষুধগুলো। আমি খুব আনলাকি মেয়ে তো, ওষুধ খাওয়ার পরেও আমার মৃত্যু হয়নি। আমি খুব আনলাকি মেয়ে, সেই জন্যই আমি বেঁচে যাই। আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি, স্টোমাক ওয়াশ করেনি। 3-4 দিন বিছানায় আধমরার মতো পড়েছিলাম, সুস্থ হয়ে উঠি। তারপর সে কাজটা করি, তা হলো শওকতের বাসায় গিয়ে উপস্থিত হই, তাকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি অবশ্যই আমাকে বিয়ে করবে। উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এরকম ছটফট করছো কেন? বসো তো, ঠান্ডা হয়ে বসো। চা খাবে? আমি চা বানিয়ে আনি, চা খাও। মিশির আলী, তুমি যখন কথা বলবে তখন শওকত সাহেবের স্ত্রী বাসায় ছিলেন না? উত্তর: না, ছিলেন না। আর থাকলেও আমি তার সামনেও এই কথাগুলোই বলতাম। এখন বুঝেছেন আমি যে শওকতের হাত ধরেছি তা অপ্রেমে ধরিনি, প্রেমেই ধরেছি। এখন আপনি বিদেয়ী হন, ফুটেন। আপনার সঙ্গে বকবক করে আমার মাথা ধরে গেছে। আনিকা চোখ বন্ধ। মাথার যন্ত্রণার জন্য মদিনাবাসীর গান শুনতে ভালো লাগছে না। আনিকা চোখ মেলে বিরক্ত গলায় বলল, ড্রাইভার সাহেব, ক্যাসেটটা বন্ধ করেন তো। ড্রাইভার অবাক হয়ে বলল, আপা, ক্যাসেট তো বাজতেছে না, ক্যাসেট প্লেয়ার নষ্ট। অন্য পরিচ্ছেদ। ইমন তার বাবাকে বই পড়ে শোনাচ্ছে। বইটার নাম ফিয়ার অ্যাট মিডনাইট, ভয়ঙ্কর ভূতের গল্প। ফিফথ গ্রেডের কিছু ছেলে মেয়ে মন্টানার জঙ্গলে সামার ক্যাম্প করতে যায়। সেখানে পৌঁছার পর শুরুটা তারা খুবই আনন্দে কাটায়। সমস্যা শুরু হয় মধ্যরাত থেকে। লেক থেকে উঠে আসে এক বুড়ো চেহারায় মায়া, কথাবার্তায় মায়া। কিছু হঠাৎ হঠাৎ তার চোখ ধপধপ করে ওঠে। তখন চোখের মণিকে হালকা নীল আলো দেখা যায়। ভূতের গল্প পাঠের উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। টেবিলে 4টা বড় মোমবাতি জ্বলছে। মোমবাতির আলো ছাড়া ঘরে কোনো আলো নেই। ফ্যান বন্ধ রাখা হয়েছে। ফ্যানের বাতাসে মোমবাতি নিভে যায়। তবে আজ গরম নেই। সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি হওয়াতে আবহাওয়া ঠান্ডা। ইমন খুব আগ্রহ নিয়ে পড়ছে। অন্যরকম পরিবেশ তৈরি হওয়ায় তার নিজেরই খানিকটা ভয় ভয় লাগছে। গলাও শুকিয়ে যাচ্ছে। পানির গ্লাসে পানি রাখা আছে। ইমন মাঝে মাঝে পানির গ্লাসে চুমুক দিচ্ছে। পানি খাবার সময় কিছুক্ষণ পাঠের বিরতি হয়। তখন পিতাপুত্র গল্প করে। এখন পানির বিরতি। শওকত বলল, বুড়ো যে লোক লেকের পানি থেকে উঠে এলো, সে আসলে কে? মানুষ নিশ্চয়ই না। ইমন বলল, মানুষ না। সে কি ভ্যাম্পায়ার জাতীয় কিছু? না, ভ্যাম্পায়াররা পানিতে থাকে না, তারা থাকে পুরনো অন্ধকার কফিনের ভিতর। তাহলে বুড়োটা কি? ইমন বলল, বুড়োটা কি আমি জানি, কিন্তু আগেই তোমাকে বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। শওকত বলল, তাহলে থাক। আমার নিজের ধারণা সে পানির কোনো ভূত। ইমন বলল, ইউ আর ভেরি ক্লোজ। বুড়োটা একটা ছবি আঁকলে কেমন হয়? খুব ভালো হয় বাবা। জ্যোৎস্না রাতে পানি থেকে উঠে আসছে আলখাল্লা পরা এক বুড়ো। ইমন আগ্রহ নিয়ে বলল, কখন আঁকবে বাবা? গল্পটা শেষ হোক। ইমন বলল, বাকি গল্পটা আমি অন্য আরেকদিন পড়ব। আমার ছবি আঁকা দেখতে ইচ্ছে করছে। শওকত বলল, ছবি আঁকা তো দেখতে পারবে না, কেউ তাকিয়ে থাকলে আমি ছবি আঁকতে পারি না। তাহলে আমি তাকিয়ে থাকবো না, আমি অন্য কিছু করব। অন্য কিছুটা কি? নকল পার্ল তৈরি করব। কিভাবে?
এক বাটি ঠান্ডা পানি নিতে হবে, জ্বলন্ত মোমবাতি সেই পানির উপর এমনভাবে ধরতে হবে যেন গলানো মোম পানির উপর পড়ে। এক ফোঁটা মোম পড়বে আর জমে গিয়ে মুক্তার দানার মতো হয়ে যাবে। বাহ, ইন্টারেস্টিং তো। আমাকে আর্টস অ্যান্ড ক্রাফটস ক্লাসে শিখিয়েছে। আসো তাহলে কাজ শুরু করা যাক। তুমি বানাবে মুক্তা, আমি বানাবো ভূত। তার আগে তুমি মার সঙ্গে কথা বলে এসো, সে নিশ্চয়ই তোমার টেলিফোনের জন্য অপেক্ষা করে থাকে। ইমন বাধ্য ছেলের মতো মাকে টেলিফোন করতে গেল। শকত লক্ষ্য করলো টেলিফোন করার জন্য সে বারান্দায় চলে গেছে। মাকে সে কখনো বাবার সামনে টেলিফোন করে না। মার জগৎটা সে বাবার কাছ থেকে আলাদা করে রাখে। একইভাবে বাবার জগৎটাও সে নিশ্চয়ই মার কাছ থেকে লুকিয়ে রাখে। মাতা পুত্রের কথাবার্তা আড়াল থেকে শোনার ক্ষীণ ইচ্ছা শওকতের হলো। ইচ্ছাকে সে পাত্তা দিল না। ছেলেকে ভোলানোর জন্য ছবি আঁকতে হবে। লেকের মাছ থেকে উঠে আসছে দুষ্টু বুড়ো। জোছনার ছবি, মেরিন ব্লু, ডার্ক আম্বার, আইভরি ব্ল্যাক, হোয়াইট, চারটা রং। অনেকদিন ছবি আঁকা হয়নি। শওকতের মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। সাদা বোর্ডটা যেন ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সে যেন গম্ভীর গলায় বলছে, আমার গায়ে রং ভরাতে যাচ্ছ? খুব সাবধান, খুব সাবধান। ইমন প্রথম কথা বলল, কেমন আছো মা? রেবেকা বললেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, শুধু ভালো না বেশ ভালো? বেশ ভালো। আজ দুপুরে কি দিয়ে খেয়েছো? খিচুড়ি? শুধু খিচুড়ি? হ্যাঁ, বাবা আর আমার দুজন মিলে রেঁধেছি। তুমি কি রান্নাও শিখে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি চা বানাতেও পারি। বলো কি? চা বানানো যে এত সহজ আমি আগে জানতাম না। আগে জানতে না, এমন অনেক কিছুই এখন জানবে। ভালো কথা। তোমার বাবার বাসায় কি কোনো কাজের মানুষ নেই? না, সকালবেলা রহিমার মা বলে একজন মহিলা এসে ঘর ঝাড় দেন, বাসন ধুয়ে দেন। তিনি এখন আসছেন না, তবে তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাতে কি খাবে? রাতেও খিচুড়ি খাবো। দুপুরে আমরা বেশি করে রান্না করেছি, অর্ধেক রেখে দিয়েছি রাতের জন্য। তুমি যদি চাও আমি হোটেল সোনারগাঁও থেকে পিৎজা কিনে পাঠাতে পারি। মা, লাগবে না। আমি যতদূর জানি পিৎজা তোমার খুবই পছন্দের খাবার। খিচুড়িও আমার খুব পছন্দের খাবার মা। তাহলে তো ভালোই। অ্যান্ডারসন তোমাকে একটা ফ্লাক্স পাঠিয়েছে, তোমাকে কি পড়ে শোনাবো? হ্যাঁ। হ্যালো লিটন কাউবয়, হ্যাভিং ফান, এই দুই লাইন। তাহলে তো ভালোই। অ্যান্ডারসন তোমাকে একটা ফ্যাক্স পাঠিয়েছেন, তোমাকে কি পড়ে শোনাবো? হ্যাঁ। হ্যালো লিটন কাউবয়, হ্যাভিং ফান, এই দুই লাইন। তুমি যদি ফ্যাক্সের উত্তর দিতে চাও আমাকে বলো, আমি উত্তর পাঠিয়ে দেব। উত্তর দিতে চাই না। কেন চাও না? আমি যতদূর জানি তুমি অ্যান্ডারসনকে খুব পছন্দ করো। আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, এই জন্য উত্তর দিতে চাই না। এখন উত্তর দিলে সারপ্রাইজ হবে না। কি সারপ্রাইজ? সেটা আমি তোমাকে বলবো না। মা শোনো, বাবা এখন আমার জন্য একটা ছবি আঁকছে। ভালো হোক ছবি আঁকা, কি হোক। শুভরাত্রি মন, শুভরাত্রি। শওকত অতি দ্রুত ব্রাশ ঘষছে। অনভ্যাসে কি বিদ্যা হ্রাস হয়েছে? কবজির ফ্লেক্সিবিলিটি কমেছে। কবজি সেরকম ঘুরছে না। একজন পেইন্টারের জন্য কলান্তর ব্যাধির নাম আর্থরাইটিস। আঙ্গুল নড়বে না, কবজি নড়বে না। সামান্য একটু নড়ালেই তীব্র ব্যথায় ভুবন অন্ধকার হয়ে যাবে। তারপরও তাকে আঁকতে হবে। একজন সঙ্গীত সাধকের ক্লান্তক ব্যাধি বধিরতা। তিনি সঙ্গীত সৃষ্টি করবেন কিন্তু কিছু শুনতে পারবেন না। মোজার্টের জীবনে এই ব্যাপারটি ঘটেছিল, তারপরও তিনি মহান সঙ্গীত তৈরি করেছেন। শওকতের এই সমস্যা নেই। আর্থাইটিসের তার আঙ্গুল অচল হয়নি, তারপরে সে সব কেমন আটকে যাচ্ছে। গভীর মনোযোগে মোমের মুক্তা বানাচ্ছে।
সবগুলি মুক্তা এক সাইজের হলে ভালো হতো। তা তা হচ্ছে না, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। নিয়ম হচ্ছে মোমের পানি প্রতি ফোঁটা আলাদা আলাদা ফেলতে হবে। তা সে পারছে না, একসঙ্গে দুইটা তিনটা ফোঁটা পড়ে যাচ্ছে। তার উচিত হাতে ধরে থাকা মোমবাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তা সে পারছে না। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে সে বাবাকে দেখছে। বাবার চেহারা এখন একটু অন্যরকম হয়ে গেছে। মুখের চামড়া কঠিন, ভুরু কুঁচকানো, চেহারায় কেমন যেন রাগি রাগি ভাব। ছবি আঁকার সময় কি মানুষ মানুষের চেহারা রাগি রাগি হয়ে যায়? ইমনের তা মনে হয় না। আমাদের আর্টের টিচারের চেহারা কখনো রাগী হয় না, বরং উল্টো হয়, চেহারা কোমল হয়ে যায়। তিনি আবার ছবি আঁকার সময় মাথায় দুলিয়ে গানও করেন। ক্যান ইউ হিয়ার দ্য ড্রামস ফার্নান্ডো? I remember another story, nights like this, in the fire lights Fernando. এই গানটা এই গানটা তাদের আর্ট টিচারের খুব পছন্দ, কারণ তার নিজের নামও ফার্নান্দো। শওকত ছেলের দিকে তাকিয়ে বলল, মুক্তা বানানো কেমন হচ্ছে? ইমন বলল, ভালো। পিঙ্ক কালারের মোম কিনে আনবো? তাহলে পিঙ্ক পাউডার বানাতে পারবে। তোমার কি খিদে লেগেছে? না, খিদে লাগলে বলবে, আমরা ডিনার করে নিব। আচ্ছা বাবা শোনো, তোমাকে আমি যদি একটা ছবি দেই, সেই ছবি দেখে তুমি কি মানুষটাকে আঁকতে পারবে? পারার তো কথা। তাহলে তুমি একটা ছবি এঁকে দিও। ছবিতে মানুষটা সোফায় শুয়ে বই পড়ছে, কিন্তু চশমা তার চোখে না, কপালে। উনি বই পড়ার সময় চশমাটা তার কপালে তুলে দিয়ে বই পড়েন। মানুষটা কে? মিস্টার অ্যান্ডারসন। উনি কি তোমাকে খুব পছন্দ করেন? হ্যাঁ, আমাকে ডাকেন লিটল কাউবয়। লিটল কাউবয়। কাউবয় ডাকেন কেন জানি না। বড়শি দিয়ে টাউট মাছ ধরার ব্যাপারে তিনি এক্সপার্ট। একবার উনি একটা ট্রাউট মাছ ধরেছিলেন, সেটা আমার চেয়েও বড়। বলো কি? আমার সেই টাউট মাছটা দিয়ে কি করেছিলি করছি শুনলে তুমি খুব মজা পাবে। বলো শুনি। এই ছিল 3য় পর্ব।